দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স। আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। দর্শক, আমাদের আজকের আলোচনার মূল বিষয় বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন মোহাম্মদ আবুল কাশেম, সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, এবং আমার সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক বিশ্লেষক। আপনাদের দুজনকেই ওয়ালাইকুম আসসালাম, আপনাদের দুজনকেই স্বাগত। স্যার, আমরা কথা বলবো আজকে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, মোহাম্মদ আবুল কাশেম, আপনি ডেপুটি গভর্নর ছিলেন 2011 থেকে 2016 সাল পর্যন্ত। তখনকার সময়ে আর এখনকার সময় ব্যাংকিং খাতের মধ্যে বড় বড় কি পার্থক্য আপনার চোখে পড়ছে? আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যখন কাজ করেছি, আমরা ঠিক বাংলাদেশ ব্যাংকের নিয়মকরণের মধ্যে কাজ করতে পারতাম বলে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। এখন এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আশা করা যায় যে সেই দিকটা আর থাকবে না, সেই ভয় ভীতি থাকবে না, এবং তারা নিয়মকানুন অনুযায়ী তারা কাজ করতে পারবেন। আপনারা খেয়াল করে থাকবেন, মাননীয় অর্থ উপদেষ্টা যখন কথা বলছিলেন, ওনার শপথ নেওয়ার পর, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাই, তাতে কী হয়েছে? ডেপুটি গভর্নর আছে, সিস্টেম আছে, আইন আছে, রুলস আছে, রেগুলেশন, সার্কুলার আছে, সেই মতো কাজ চলবে। তো আশা করব জনপ্রত্যাশা, ছাত্র জনতা প্রত্যাশা, যে স্যার এই কমিটমেন্ট ঠিক রাখবেন এবং বাংলাদেশ ব্যাংক সেভাবে কাজ করতে দিবেন। আপনারা দেখেছেন গতকাল কিন্তু নতুন গভর্নর জয়েন করেন আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর ইউনিভার্সিটিতে আমাদের 1 বছর সিনিয়র ছিলেন। উনি IMF-এ কাজ করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে উনি বাংলাদেশ ব্যাংক পরিচালনা করবেন। কালকে উনি বাংলাদেশ ব্যাংকে জয়েন করেছেন এবং ওইখানে কিছু মত বিনিময় করেছেন। কালকে ব্যক্তিগতভাবে একজন ওয়ার্ল্ড ব্যাংকের অফিসার সাথে আমার ঢাকা দেওয়া হয়েছিল। উনি বললেন যে, উনি আহসান ভাই বললেন যে আহসান ভাইয়ের সাথে কাজ করতে আমরা খুবই এক্সাইটেড, এবং যেহেতু উনি আন্তর্জাতিক জগতে কাজ করবার একটা ফ্লেভার আছে, কাজে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এখন ভিন্নভাবে বাংলাদেশ ব্যাংককে দেখবে, বাংলাদেশের অর্থনীতি তারা সেভাবে ঢেলে সাজাতে চেষ্টা করবে। এবং এখন যে কিছু সংকট আছে, যে আমাদের রিজার্ভ কম ইত্যাদি ইত্যাদি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সেই জিনিসটাও একেবারেই তাদের মতো করে দেখবে, যাতে এই সমস্যাগুলি বাংলাদেশের অর্থনীতিতে আর না থাকে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমরা জানি, এবং এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকা উচিত না বলেও আমরা জানি, কিন্তু সাবেক সরকারের বড় একটা প্রভাব ছিল, এবং সেটা আমি সরাসরিও বলতে পারি। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে কেমন হওয়া উচিত? আপনাকে ধন্যবাদ এটিএন বাংলার সকল কলাকুশলীকে, এবং যারা এই দেখতেছেন সকলকে আমার ধন্যবাদ সালাম জানিয়ে, এবং ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যারা এখন অসুস্থ আছেন, হাসপাতালে আছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করে আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাই, বাংলাদেশ ব্যাংক একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট কাগজে কলমে। আচ্ছা, বাস্তবে আমরা এর রূপ দেখি নাই। যদি বাংলাদেশ ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান হতো, ওখানে যিনি হেড অফ দ্য ইনস্টিটিউট গভর্নর সাহেব, উনি যদি আদর্শিক হতেন, উনি ওনার প্রিন্সিপাল উনি শক্ত থাকতেন, তাহলে বাংলাদেশের আজকের অর্থনীতির এই দৈন্য দশা হতো না। আমি এক কথায় বলতে চাই, বাংলাদেশে আজকে যে লুটতরাজ হয়েছে অর্থনীতির, এই অর্থনীতির মূল দায়িত্ব যাবে গভর্নর সাহেবের কাঁধে। মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কোনো ক্ষমতা নেই একটা টাকা উনি দেওয়ার মতন, একটা টাকা স্যাংশন করার ক্ষমতা নেই। সাবেক প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে যে কোনো দেশের প্রধানমন্ত্রী কোনো নাই। আচ্ছা, মানে সরকারের কোনো ক্ষমতা থাকার কথা না। আচ্ছা আচ্ছা, কারণ সেন্ট্রাল ব্যাংকের কিছু কাজ আছে, নির্দিষ্ট কাজ আছে। যেমন 1 নম্বর, তারা মনিটারি পলিসি তারা ম্যানেজমেন্ট করবেন। আচ্ছা, সেকেন্ড উনি করবেন, ওনারা মুদ্রা, ব্যাংকনোট এবং কয়েন মুদ্রণ এবং এটা প্রচলন। আচ্ছা, 3 নম্বর ওনাদের কাজ হলো ব্যাংকিং সুপারভাইজ করা, রেগুলেশন এবং সুপারভাইজ করা।
4 নম্বর হলো সরকারের উনি ব্যাংক, আপনার আমার একটা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সবার তো একটা অ্যাকাউন্ট থাকে, ঠিক তদ্রুপ সেন্ট্রাল ব্যাংক হলো সরকারের একটা ব্যাংক, সরকারের একটা অ্যাকাউন্ট, তারা সরকার অ্যাকাউন্ট মেনটেন করেন। এবং সেন্ট্রাল ব্যাংক হলো ব্যাংকার্স টু দ্য ব্যাংক, যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলি আছেন তাদের একটা ব্যাংক প্রয়োজন, অ্যাকাউন্ট প্রয়োজন, ব্যাংকার প্রয়োজন, ব্যাংক প্রয়োজন, সেই সেন্ট্রাল হলো তাদের ব্যাংক। তো সেই ক্ষেত্রে যদি তাদের স্ট্রং রেগুলেশন, সুপারভিশন থাকে, তাহলে এই টাকা কীভাবে পাচার হলো? ছাত্র জনতার এখন দাবি, যাদের কারণে লুটতরাজ হয়েছে তা নির্ণয় করা, নাম্বার 1, এবং এগুলি রিকভারি করার ব্যবস্থা করা, এবং যাদের কারণে বিশেষ করে যা প্রিন্সিপাল যে দায়িত্ব, যে সমস্ত গভর্নররা ছিলেন ওনাদেরকে আইনের আওতায় এনে এমন বিচার করা উচিত যে আগামীতে যেন কোনো গভর্নররা বা এই ধরনের লুটতরাজের সহায়তা না করতে পারে। সেন্ট্রাল ব্যাংক যিনি গভর্নর, ওনার আন্ডারে অন্যান্য কমার্শিয়াল ব্যাংকগুলি আছেন, প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকে আছেন একজন করে এমডি, চেয়ারম্যান, এবং চেয়ারম্যানের সাথে কিছু বোর্ডের সদস্য। এখন আমরা বিগত দিনে কী দেখছি? আমরা দেখছি যদু মধুকে, যাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদেরকে বোর্ডে ডাইরেক্টর করে রাখছে। বিরাট একটা নাম হইলে তো আর চেয়ারম্যান হওয়া যায় না। একটা ব্যাংক পরিচালনা করতে অভিজ্ঞতা প্রয়োজন, টোটালি একটা কমপ্লিট একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট। এটা ইতিহাস না, এটা ভাবের ব্যাপার না, এটা ম্যাথমেটিক্যাল টার্মস, একে একে যোগ করলে 2 হবে। ঠিক তদ্রুপ ব্যাংকিং সিস্টেমটা, ব্যাংকিং জগৎটা, সেটা ম্যাথমেটিক্যাল টার্মস। ম্যাথমেটিক্যাল টার্মস গল্প বলে এটা সমাধান করা যায় না, অঙ্কের মতোই একে কষ্ট হয়। সুতরাং আমি এই ইন্ডিপেন্ডেন্ট, যদিও কাগজে কলমে, কিন্তু এটা কোনো আসলে যিনি হেড অফ দ্য ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, মেরুদণ্ডহীন হওয়ার কারণেই কিন্তু আজকে এই দেশের এই অবস্থা। আমি বাংলাদেশ ব্যাংকের সাথে গত 35 বছর যাবে জড়িত। আমার পাশে যিনি আছেন উনি ডেপুটি গভর্নর আবুল কাসেম সাহেব, দীর্ঘদিন ডেপুটি গভর্নর ছিলেন। ডেপুটি গভর্নর নর্মালি কোনো এক্সটেনশন হয় না, ওনার দক্ষতা অভিজ্ঞতার কারণে কাসেম ভাইয়ের কিন্তু এক্সটেনশন হয়েছিল, কিন্তু উনি কাজ করতে পারেন নাই। আমি তার জ্বলন্ত সাক্ষী। কাজ করতে পারেননি? কাজ করতে দেয় নাই ওনাকে, দেওয়া হয়নি। আচ্ছা, কাজ করতে দেয় না ওনাকে। উনি কারেন্সি ম্যানেজমেন্ট দেখতেন। অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্যাংকের পাবলিকের কাছে, জনগণের কাছে কোন জিনিসটা হাতে হাতে পৌঁছে, টাকাটা পৌঁছে আর পয়সাটা পৌঁছে। আমার মনে আছে এই ফখরুদ্দিন সাহেব, উনি গুলশানে গেছিলেন। গুলশানে যাওয়ার পরে ওনাকে 2 টাকা 2 টাকাগুলি এত ময়লা এত ছিল, 2 টাকাতে ওনাকে এটা শুরু করছে, পরে ডিম মারছে। আচ্ছা, উনি একটা প্রোগ্রামে, সরকারি প্রোগ্রামে, আমিও তখন স্পেনের কনসুল জেনারেল ছিলাম, আমি হ্যাঁ আমন্ত্রিত ছিলাম। তখন আমি ওই একটু দূরে বসছিলাম, উনি ওনার এডিসিকে ডাইকে উনি আমার সামনে নিয়ে বসালেন। মিটিংয়ের পরে উনি আমাকে বললেন, জালাল সাহেব আপনি জানেন না, আমি কিন্তু 2 টাকার এই আমাদের এত ময়লাযুক্ত ছিল না, আমি গুলশানে কিন্তু ঢিলা খাইছি, ডিম দিয়ে আমাকে মারছে। আমি ওই স্মৃতিটা বলি নাই। আপনি দয়া করে এদিকে একটু খেয়াল করেন, আমি আসি, আমি অর্ডার দেবো, আপনি কাজগুলো একটু করেন। এখন কিন্তু ছাত্র জনতা মানুষের একটা দাবি, এই ময়লা টাকা কেউ দেখতে চায় না, পয়সা টাকা দেখতে চায় না। কারণ এই ময়লা টাকার মাধ্যমে কত রোগ জীবাণু যে ট্রান্সমিট হচ্ছে এক হাত থেকে অন্য হাতে। সারা ওয়ার্ল্ডে কিন্তু ক্লিন নোট পলিসি আছে, হয় আমাদের দেশে ক্লিন নোট পলিসি কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে নাই। আপনি দেখেন টাকার চেহারা কি। মানুষ কিন্তু এখন আরেকটা জিনিস চায় না, এখন আর টাকার ভিতরে কারো ছবি দেখতে চায় না। জি, হ্যাঁ, এই ছবি দেখলে মানুষের ঈর্ষান্বিত হয়। আমি অনেকেই জানে আমি সেন্ট্রাল ব্যাংকের সাথে জড়িত, অনেকে আমাকে ফোন করতেছেন কবে এই টাকা থেকে এই ছবি সরবে। জি, আমি আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই। এই যে অনেকে বলাবলি করছে যে এখন যেহেতু সরকারের পতন হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন যে নানান কারণে, আমি কারণগুলো আসলে এখন উল্লেখ করতে চাচ্ছি না, নানান কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ভাস্কর্য প্রতিকৃতি যেগুলো ছিল সেগুলো নষ্ট করা হচ্ছে।
এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন, এই যে টাকার মধ্যেও ওনার ছবি আছে, এটা কি আসলে এখন মানে বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা চেঞ্জ করবে কিনা, বা চেঞ্জ করলেও এই নতুন নোট আসতে বাজারে কতদিন সময় লাগবে এবং এইটার কোনো খারাপ প্রভাব পড়বে কিনা? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। জি, আসলে এই বঙ্গবন্ধু প্রতিকৃতি জনগণ ভাঙে নাই, এটা আমি বলবো না। আমি বলবো শেখ হাসিনা নিজে উনি ভেঙেছেন। উনি এগুলি ভাঙার জন্য পথ রাস্তাঘাট তৈরি করেছেন। তৈরি করেছে। আর টাকাতে যে ছবি পাল্টাবে কি পাল্টাবে না, তবে আমি যেহেতু বাংলাদেশ ব্যাংকের কোনো সরকারি কর্মকর্তা না, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কাজ করে, বিশেষ করে টাকা মুদ্রণ জগতের এবং ক্যাশ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমি গত 35 বছর যাবৎ কাজ করেছি। এই কাশেম ভাই উনি ডেপুটি গভর্নর ছিলেন, উনি আমাকে নিয়ে এবং বিআইবিএমকে নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা বিভাগে উনি সেমিনার করেছেন। টাকা আমরা তৈরি করি কিন্তু টাকাটা কিন্তু চিনি না কোনটা আসল কোনটা নকল। উনি সেমিনার করেছেন আমাকে নিয়ে সারা বাংলাদেশের পরে 9টা-10টা ইয়েতে। তো এখন এই টাকার ছবি থাকবে কি থাকবে না, এটা অ্যাকচুয়ালি আমাদের বর্তমান সরকার প্রধানের বা সরকারের নীতি আদর্শের ব্যাপার, এটা আমি উত্তর দিতে পারবো না। তবে আমি এটা বলতে পারি, আপনি জানতে চেয়েছেন কেমন সময় লাগবে। বর্তমানে যদি অ্যাকচুয়ালি একটা নতুন টাকা মার্কেটে আনতে, হ্যাঁ, আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে দেখছি 2 বছরের কমে পারা যায় না। তবে আমি বলতে পারি আমি যদি কোনোভাবে এটার সংশ্লিষ্ট থাকি, আমি প্রথমত অন্তত 2 থেকে 2.5 মাসের ভিতরে এই ছবিগুলি বা রিমুভ করে এবং সিকিউরিটি ফিচার আরও স্ট্রং করে দেওয়ার মতন আশা করে আমার সেই সোর্স এবং ক্যাপাবিলিটি আছে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল কাশেম, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যখন ডেপুটি গভর্নর ছিলেন, আপনি জানেন যে কিছুদিন মাত্রই আর কি সালমান এফ রহমানের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ উঠেছে এবং সেটার সংখ্যাও খুব কম একটা না। তথ্য মতে 50,000 কোটি টাকার একটা ঋণ তার নামে রয়েছে এবং যেটার খেলাপি উনি হয়েছেন। তো আপনি যখন ডেপুটি গভর্নর ছিলেন তখনকার সময়ে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা? কারণ আপনারা তো অনেক আগে থেকেই জানতেন যে এরকম ধরনের ঋণ নেওয়া হচ্ছে এবং সেটার ঠিকমতো পরিশোধ করা হচ্ছে না। তখন আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছিলেন? যেটা বলেছেন সেটা আসলে ঋণ তো উনি আজকে নেন না, ঋণ আমার সময় নিয়েছে, তার আগেও নিয়েছেন। তখন বিভিন্ন কারণে আমরা এটা সঠিকভাবে দেখতে পাই নাই, চেক করতে পারিনি, দমন করতে পারিনি, আটকাতে পারিনি। এবং এটা আমার দুর্বলতা, আমার সময় যারা কাজ করেন সকলের দুর্বলতা। এখন এটা খবর কাগজ এসছে, আপনাদের টেলিভিশনে আলোচনা হয়, অনেক ধরনের বিভিন্ন জায়গায় আলোচনা হয়, সংসদে আলোচনা হবে নিশ্চয়ই পরবর্তী সংসদে। তো এটা তো উনি একদিনে আস্তে আস্তে করে নিয়ে গেছে এবং সেগুলো আমরা দায়ী, আমি দায়ী। আমি কেন চেক দিতে পারলাম না, বা আমাদের গভর্নর মহোদয় বা অন্য যারা ছিলেন তারা দায়ী। উনি একটু আগে বলেছিলেন যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, আমার 40 বছর সেন্ট্রাল ব্যাংকে কাজ করেছি, পৃথিবীর বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের কোর্স করেছি। তো এখানে প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাংকে প্রচুর ক্ষমতা দেওয়া আছে, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের ব্যক্তিগত পার্সোনালিটি কীরকম, ওনার মাজার জোর কীরকম, একটু কথ্য ভাষা বললাম, সেটার উপর নির্ভর করে অনেক ক্ষমতা। যেমন ধরুন সালাউদ্দিন সাহেব বলেছেন কিছুদিন আগে, তখন উনি গভর্নমেন্টে আসেন, তো গভর্নমেন্ট অনেক কিছু চায়, সেন্ট্রাল ব্যাংক নিয়ম করে না, আপনি কৌশলে এটা অ্যাভয়েড করতে পারেন। মন্ত্রী এটা চায়, দেখা যায় বাংলাদেশ ব্যাংক নিয়ম করে কভার করে না, স্যার বুঝাবেন, স্যার করতেছি, আমরা একটু পরীক্ষা করে দেখবো, আপনার কাছে ফাইল নিয়ে আসবো। আপনি যদি ফাইলটা ঠিকমতো উপস্থাপন করতেন, মন্ত্রী বলবেন হ্যাঁ ঠিকই আছে। এই যে আমরা একটা কাজ করলাম, দেশের কেউ কোনো মানুষ পছন্দ করে নাই, আমরা একবারে 9টা ব্যাংকের লাইসেন্স দিলাম। আমি ব্যাংকের বোর্ডে তখন ছিলাম, সেই দিন সকালবেলা মিটিংয়ে যাওয়ার আগে, বোর্ড মিটিংয়ে যাওয়ার আগে গভর্নর সাহেবকে বললাম যে এতগুলি ব্যাংক আমরা একবারে দিব, 6টা সাধারণ ব্যাংকের মধ্যে আমরা একটা দিই আর এনআরবি ব্যাংকের মধ্যে একটা দিই। গভর্নর বলেন পাগল হয়েছো তুমি, তোমাকে 6টা আর 3টা 9টাই দিতে হবে। তো আমি বললাম তাহলে তো আমি বোর্ড মিটিংয়ে যাব না। তো উনি বলেন না এটা করো না, তাহলে এটা ঠিক হবে না। ঠিক আছে, আমরা সুপারিশ করি, গভর্নমেন্ট চাইতেছে। এই যে একটা আমরা মানে ঠিক ন্যায্য কাজ করি নাই। তারপর আরও অনেক ব্যাংক হচ্ছে, আপনারা জানেন যে 2016 পরেও আরও অমুক ব্যাংক তমুক ব্যাংক, এবং একটা ব্যাংকও ভালো চলছে না, কারণ আমাদের অর্থনীতির যে সাইজ
সেই সাইজে কত বড় ব্যাংক মানে, কতগুলি ব্যাংক মানে, এগুলি চিন্তা বিবেচনা করবার যে পেশাগত বা টেকনিক্যাল দিকটা বাংলাদেশ ব্যাংক ঠিক বিবেচনা করতে পারে নাই, করতে দেওয়া হয়নি। তো সেই জন্য আমরা এখন সাফার করছি। আমি জানি না কদিন লাগবে সংশোধন হতে। এখনই কথা উঠছে দুর্বল ব্যাংক সবল ব্যাংক একটার সাথে একটা মার্জ করো। আগের গভর্নর বলে গেছে মার্জ করবে, তারপরে মানে স্পষ্টত কোনো দিক নির্দেশনা ছিল না। তো অনেক ধরনের সমস্যা আছে ব্যাংকিং জগতে, ইনখ্যালাপিলিতে বড় সমস্যা। আরেকটা সমস্যা সবাই বলে যে আমাদের টাকা যে পাচার হয়ে গেছে বিদেশে, সেটা তো পাচার হয়ে গেছে। কালকেই নতুন গভর্নর মহোদয় বললেন টাকা যে পাচার হয়ে গেছে আনবো এটা, পাচারকারীদেরকে আমরা ঘুমাতে দিব না। আচ্ছা, মানে বালিশে তারা ঘুমাতে পারবে, এটা দিব না। কিন্তু জন আকাঙ্ক্ষা কিন্তু একটু বেশি। আপনি ঘুমাতে দিবেন না, এটা না, টাকা ফেরত আনবেন, কবে আনবেন, মানুষ কিন্তু এটা চায়। দেখেন এর মধ্যে ছাত্রজনতা বলতে শুরু করছেন, এক সপ্তাহ হয়নি গভর্নমেন্ট আসছে, যে ইলেকশন কবে। ঠিক এই কথা বলবে যে আপনারা যে এত এত কথা বলেন যে টাকা পাচার রোধ করবেন, টাকা আনবেন, কবে আনবেন, কদিনের মধ্যে আনতে পারবেন। অনেক সমস্যা আছে, আইনের দুর্বলতা আছে, আমাদের ইন্সপেকশনের দুর্বলতা আছে, আইনের উইকনেস আছে। সবগুলি দূর করেই জন আকাঙ্ক্ষা আপনারা দ্রুততর সময় পাচার টাকাগুলি দেশে নিয়ে আসবেন। দেশে নিয়ে আসবে, মানুষ খুশি হবেন যে এই গভর্নমেন্টের সময় বা এই গভর্নরের সময় এতগুলি টাকা এসছে অমুক দেশ থেকে তমুক দেশ থেকে, এবং এটা আমাদের অর্থনীতি একটা বিরাট ইম্প্যাক্ট রাখবে। এটা কিন্তু এখন জন আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা। জি ধন্যবাদ। তার মানে আপনি যেই কারণগুলো বললেন সেটার মধ্যে একটা হচ্ছে মনিটরিং এর অভাব, টাকা পাচার এবং আপনাদেরকে কাজ করতে না দেওয়ার যেই মানে আপনাদেরকে সাপ্রেস করা হতো সাবেক সরকারের আমলে, এই কারণগুলোকে আপনি মোটামুটি দায়ী করছেন। তাই, ঠিক তাই। জি জি ধন্যবাদ। জনাব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, আপনার কাছে আমি একটু জানতে চাই যে রিজার্ভের বর্তমানে যে ভয়াবহ অবস্থা, এটার পেছনে আসলে মূল কোন কারণগুলো, মোটা দাগে কোন কারণগুলো দায়ী বলে আপনি মনে করেন, এবং এই সমস্যা দূরীকরণের জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদে কোন কোন পরিকল্পনা গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? বর্তমান রিজার্ভের যে করুণ অবস্থা, এটা থেকে উত্তরণ করা আসলে একটা কঠিন কাজ, নিঃসন্দেহে। একদিনে, এক রাতে, এক মাসে এটাকে অ্যাকচুয়ালি সম্ভব না ওভারকাম করা। তবে ছাত্র জনতা আশাবাদী, যিনি বর্তমান সরকার প্রধান, উনি নিজে একজন ব্যাংকার ছিলেন। উনি জিরো থেকে একটা ব্যাংকে সারা বিশ্বে এইভাবে ফুটিয়ে তুলছেন, সারা ওয়ার্ল্ড ওনাকে এক নামে চিনে। উনি পৃথিবীর সর্বোচ্চ রিওয়ার্ড যেটা, সেটা উনি পেয়েছেন। এবং শুধু একটা না, যতগুলি রিওয়ার্ড আছেন একমাত্র উনিই পেয়েছেন। বাংলাদেশ বলতে ডক্টর ইউনূস সাহেবকে চিনেন, যেহেতু উনি এখন হাল ধরেছেন এবং তার পাশে আছেন। বিগত দিনে সে সমস্ত গভর্নর সাহেবদের সাথে আমি কাজ করেছি। হ্যাঁ, আমার যদিও রব তালুকদারের সাথে আমি দেখাও করি নাই। জনাব ফজলে কবির সাহেবের সাথেও উনি খালি একদিন নিয়ে এক কাপ চা খাওয়াইছিলেন। কিন্তু এর আগে যত গভর্নররা আছেন, ওনারা চেয়ারে বসার পরেই 2-4-5 দিনের ভিতরে আমাকে ডাকেন এবং এক কাপ চা খাওয়ান এবং বলেন যে ক্যাশ ব্যাংক নোট প্রিন্টিং এবং ক্যাশ অ্যাডমিনিস্ট্রেশন অটোমেটেশন ব্যাপারে আপনার সহযোগিতা চাই। আমি যেহেতু এই লাইনটা শিখেছি, চিনছি, আমার জীবনে অনেক 35-38 বছর এই লাইনে আমি কাজ করতেছি। তো সুতরাং আমি অন্য কোনো ব্যবসা বুঝি না, অবশ্য জানিও না। বাংলাদেশ ব্যাংকের সাথে নুরুল ইসলাম সাহেব থেকে শুরু করে খুরশেদ আলম স্যার গভর্নর ছিলেন, তারপর লুৎফুর সাহেব সরকার ছিলেন। হ্যাঁ, সবাই কিন্তু আমাকে, ফরাসউদ্দিন স্যার, সবাই কিন্তু আমাকে টাকা দিতে চেয়েছেন, টাকা নেন, ইন্ডাস্ট্রি করেন। কিন্তু আমার জীবনেও আমি একটা টাকা লোন নেই নাই, কারণ সুদের ভয়ে। আমি সারাটা জীবনে সুদমুক্তভাবে একটা জীবন যেমন করেছি। সুদমুক্ত ছাড়া যে ব্যবসা করা যায়, দেশে উন্নতি করা যায়, আমি বলি ইটস পসিবল, সম্ভব। এই যে কাশেম ভাই আছেন, উনি তো 9টা বছর ছিলেন, উনি তো অনেকটা প্রায় 35 বছর ছিলেন সেন্ট্রাল ব্যাংকে, না 40 বছর ছিলেন। যেখানে ওনার সাথে আমার কত ওতপ্রোত জড়িত সম্পর্ক, কোনোদিন একটা টাকা ব্যাংকের লেখা। ইভেন কি অনেক ডেপুটি গভর্নর আমাকে বলেছেন, আল্লাহ মালিক আজমিন নামে একজন ডেপুটি গভর্নর ছিলেন। আমি মনে করি বিগত দিবনও এমন প্রতিভাবান ডেপুটি গভর্নর বা সেন্ট্রাল ব্যাংক কর্মকর্তা হয় না। আগামী 100 বছর হবে কিনা আই এম ইন ডাউট। উনি আমাকে বহুবার বলছেন যে টাকা নেন, ইন্ডাস্ট্রি করেন।
আমি বলছি স্যার আমি সুদের কারণে আমি সরি আমি করতে পারবো না। তবে আমি বিশ্বাস করি যে বর্তমানে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন উনি নিজে ব্যাংক পরিচালনা করেছেন। আসলে দেশের অর্থের চাবিকাঠি হলো সেন্ট্রাল ব্যাংক। এই দেশের অর্থের উন্নতি হবে না অবনতি হবে নির্ভর করে সেন্ট্রাল ব্যাংকের উপর। আর সেই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন আমাদের মাননীয় এখন যিনি অর্থ উপদেষ্টা। সুতরাং আর ডক্টর ইউনূস স্যার যেহেতু আছেন, আমি বিশ্বাস করি ওনারা যতটুকু দ্রুত সম্ভব ওনারা মন প্রাণ দিয়ে কাজ করলে ডেফিনেটলি সম্ভব। তবে এটা অসম্ভবের কিছু নাই। যেমন আমি বলতে চাই আমাদের রিজার্ভটা ভিতরে $24 বিলিয়ন আমাদের শুধু রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে পাঠায়। আচ্ছা, $24 বিলিয়ন ইজ নট এ ম্যাটার অফ জোক। যারা 24 থেকে এটা আমি বলতে পারি 24 বিলিয়ন তো পাঠায়, এটাকে 50 বিলিয়নে নেওয়া কোনো কঠিন কাজ না। যদি $50 বিলিয়ন আপনার যদি সুদূর ইয়ার থেকে রেমিটেন্স আসে, হ্যাঁ রেমিটেন্স যোদ্ধারা যদি দেয়, তাহলে আমাদের রিজার্ভ বাড়বে না কেন? না বাড়ার কোনো কারণ নেই। এখন আমাদেরকে কি করতে হবে? ওই রেমিটেন্স যোদ্ধাদেরকে নার্সিং করতে হবে। যাদের টাকা দেশ চলে, যাদের টাকায় রিজার্ভ বাড়ে, তারা ঢাকা এয়ারপোর্ট এলে অপমান হয়। আমি অনেকবারই অ্যাকচুয়ালি এই টক শোতে বলেছি, তখন তো বলতে পারি না। সত্যি কথা কি আপনাদের এটিএন বাংলায় আমি একাধিকবার আসছি। মান্নান সাহেব ছিলেন অর্থ প্রতিমন্ত্রী, কথা বলার সুযোগ দেয় নাই। উনি বরবর করে উন্নয়নের জোয়ার দেখাই দিচ্ছেন। ওই জোয়ার আমাকে বাঁচতে হয়েছে, দুইটা কথা বলতে পারি না আমি ঠিক মতন, বুঝলেন না? তো সুতরাং ডেফিনেটলি রিজার্ভ বাড়বে, অর্থনীতি চাঙ্গা হবে, নো ডাউট। যে সমস্ত সেক্টরগুলি আছে সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় খাত হলো আমার দৃষ্টিতে সেটা হলো ফরেন থেকে যে যারা কাজ করে রেমিটেন্স, এদেরকে নার্সিং করতে হবে, এদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে স্বীকৃতি দিতে হবে। আপনি দেখবেন এই 24 বিলিয়ন থেকে যদি আগামী 1 বছরে অন্তত কি বলবো আশারও অতীত অ্যাকচুয়ালি রিজার্ভ বেড়ে যাবে, ফরেন কারেন্সি আসবে, কোনো সন্দেহ নেই। ডক্টর জালালের সাথে তার সাথে স্যার আমি আরেকটু যোগ করতে চাই। রিজার্ভ টাকা তো আসবে, এই টাকা যদি চুরি হয়ে যায়, পাচার হয়ে যায়, তাহলে তো আর রিজার্ভ বাড়বে না আমাদের তো। সুতরাং যিনি এখন বর্তমানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। উনি একজন অভিজ্ঞ লোক। দেখেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর 65-এর উপরে হয় না। কত গভর্নমেন্ট 2 বছর বাড়ায় 66 করেছে, উনি কিন্তু 72 বছর প্লাস। তার কারণ কি? ওনার অভিজ্ঞতাকে মূল্যায়ন করে কিন্তু ওনাকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। তো ওনার অভিজ্ঞতা, ওনার জীবনে আমি যতটুকু মনে পড়ে 76-এ উনি ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের টিচার ছিলেন। পরে উনি কানাডাতে উচ্চ শিক্ষার জন্য যান। উনি IMF-এ কাজ করেছেন, উনি পলিসি রিসার্চ ইয়েতে কাজ করেছেন। ওনার অভিজ্ঞতার ফসলে এবং আমাদের অর্থ উপদেষ্টার নির্দেশে আমি মনে করি আমাদের রিজার্ভ খুব তড়িৎ গতিতেই এটা একটা স্বাভাবিক গতিতে আনা সম্ভব। জি, আমরাও সেই আশাতেই আছি আসলে। আপনার কাছে আমি আরেকটু জানতে চাই। আচ্ছা, আমি তার আগে আপনার কাছে একটু আসি, আপনি কিছু একটা অ্যাড করতে চাচ্ছিলেন। এই জিনিসটাই যে আমাদের রিজার্ভের অবস্থাটা খারাপ। জি জি। তো আমাদের যে টাকাটা বিদেশে আছে, আমাদের এক্সপোর্টাররা এক্সপোর্ট করেছে, কিন্তু রেমিটেন্সটা এক্সপোর্ট প্রসেসটা দেশে আনছে না। এটার জন্য সরকার বাংলাদেশ ব্যাংকের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, দ্রুত ফিরিয়ে নিয়ে আসা উচিত। আরেকটা হলো যে আমাদের এখন যেহেতু IMF-এর সাবেক একজন কর্মকর্তা আমাদের গভর্নর নিযুক্তি পেয়েছেন, IMF এখন খুব কমফোর্টেবল মনে করবে যে বাংলাদেশের ভিতরে গ্র্যান্ট দেওয়া, লোন দেওয়া বিভিন্ন ক্ষেত্রে। এবং সারুদ্দিন স্যার উনি তো আছেনই, সারা জীবনে এসবই করেছেন। কাজেই এই যে উনি বললেন যে আহসান হাবিব মনসুরের বয়স বেশি হয়ে যাওয়া, তো সরকার ওনাকে যোগ্যতম প্রার্থী মনে করে নিয়োগ দিয়েছেন। এটা কিন্তু IMF খুব খুশি হবে, ওয়ার্ল্ড ব্যাংক খুশি হবে। আপনি একটু বলছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের একজন প্রতিনিধির সাথে গতকালকে আমার পার্সোনাল টক হলো যে আহসান বাব জনাব কমফোর্টেবল আবুল কাশেম, আমি আপনার কাছে আবারও ফিরবো। ছোট একটা বিরতির সময় হয়ে গেল, আমি ব্রেক থেকে আপনার কাছে ফিরছি। দর্শক, সময় হলো ছোট একটা বিরতির, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স।
কথা বলছিলাম স্যার আপনার সাথে, মোহাম্মদ আবুল কাশেম। আপনার কাছে আমি একটু জানতে চাই যে গভর্নর চেঞ্জ হলো মাত্রই, এবং আমরা জানি যে রিজার্ভ এবং সবকিছু মিলিয়ে অর্থনৈতিক অবস্থা আমাদের খুব একটা ভালো যাচ্ছে না। এই কঠিন সময়ে নতুন গভর্নরের সামনে কোন কোন চ্যালেঞ্জ আসতে পারে বলে আপনি মনে করেন, আর সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা সম্ভব বলে আপনি মনে করেন? নতুন গভর্নর এসেছেন, গতকালকে জয়েন করেছেন বাংলাদেশ ব্যাংকে। রিজার্ভ একটা বড় সমস্যা, সংকট। তো আমাদের একটু আগে বলছিলাম, যারা এক্সপোর্টাররা বিদেশে এক্সপোর্ট করেছে তারা নানা ছল ছুতোয় বেশি দিন টাকাটা বিদেশে রাখতে চায়। উদ্দেশ্যটা হলো যে আজকে যদি টাকা নিয়ে আসে 110 টাকা পাবে $1, 1 মাস পর আনলে মেবি 110 টাকা 50 পয়সা পাবে, 2 মাস পর আনলে মেবি 1 টাকা 100 টাকা, $1 111 টাকা পাবে। এই একটা মানে হীন চিন্তার থেকে তারা এটা করে। কাজেই যে এক্সপোর্ট প্রসেস আনবার যে বাংলাদেশের নিয়ম, আন্তর্জাতিক নিয়ম, সেই অনুযায়ী টাকাটা নিয়ে আসতে হবে, অকারণে দীর্ঘদিন ফেলে রাখা চলবে না। আর একটু আগে ডক্টর জালাল যেটা বলছেন, রেমিটেন্স আহরণের জন্য সারা পৃথিবীতে আমাদের রেমিটেন্স যোদ্ধারা কাজ করে, অনেক কষ্ট করে তারা কাজ করে। সে যে জায়গায় যেই কাজ করুক অনেক কষ্ট করে তারা। সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে আরও বেশি ইনসেন্টিভ কীভাবে দেওয়া যায়, সারা পৃথিবী কিছু না কিছু দেন। তো ওদের টাকা যখন ফিরে আসবে তারা সম্মান দেওয়া, তারা এখানে যারা বেনিফিশিয়ারি তাদেরকে একটু ইনসেন্টিভ দেওয়া। গভর্নমেন্ট এখন ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে, সেটা আরও বাড়ানো। এই কতগুলো জিনিস যদি বাড়ান আপনি, এবং নতুন নতুন রপ্তানি ক্ষেত্র আবিষ্কার করা, নতুন নতুন দেশে আমাদের জনসংখ্যা এক্সপোর্ট করা, এই কতগুলি খাতে যদি আমরা ভালো একটা স্টেপ নিতে পারি তাহলে এটা ভালো হবে। এটা বাংলাদেশ ব্যাংকের একার কাজ না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অনেকেরই কাজ। আর আরেকটা যেটা বলছিলাম, রিপিট করি, যে পৃথিবীর যেসব IMF, ওয়ার্ল্ড ব্যাংক ছাড়াও অন্যান্য যারা আন্তর্জাতিক ঋণদান সংস্থা, তারা এখন বাংলাদেশ এই পরিস্থিতিতে যে গুড গভর্নেন্স আমরা চালু করতে যাচ্ছি, যে গুড গভর্নেন্স দেখে সমাজের সর্বত্র সুশাসন, তাহলে তারা আমাদেরকে গ্র্যান্ট লোন দিতে বেশি উৎসাহী হবে, এবং যেসব লোন তো আটকে রেখেছিল এগুলি তাড়াতাড়ি ছাড় করতে উৎসাহী হবে। গতকাল পরশুদিন আমি ব্যাংকে এসে 3টি ব্যাংক ডাকলাম। তো আমাদের এমডি সাহেব বলছিলেন যে কতগুলি বিদেশি ব্যাংক যাদের সাথে আমাদের ব্যাংকের ক্রেডিট লাইন আছে, তারা এখন ভাবছেন এটা স্থগিত করবে কিনা বা একটু পরে টাকা ডিসবার্স করবে কিনা। এসব হাত থেকে আমরা যত তাড়াতাড়ি মুক্ত হতে পারি তত আমাদের মঙ্গল, তত রেমিটেন্স বাড়বে, মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। জি, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে নতুন গভর্নরের সামনে কোন কোন চ্যালেঞ্জ আসলে একটা চ্যালেঞ্জ এই যে আমার এক্সপোর্ট প্রসেস তাড়াতাড়ি সুনির্দিষ্ট সময়ের মধ্যে রিয়েলাইজ করা দেশের ভিতরে না। এই জন্য বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে প্রত্যেক ব্যাংকে লিখবে, তারা অলরেডি লেখা হয়ে গেছেন যে আমাদের টাকা এক্সপোর্ট প্রসেস বা EDF ফান্ড যেখানে যেখানে তোমরা রেখেছো তাড়াতাড়ি নিয়ে আসো। এটা জোরদার করা এবং রেগুলার যদি সবগুলি ব্যাংকে বলে এটা সম্ভব। আর এটা একটা চ্যালেঞ্জ। আর হইল যে কি মন্দ ঋণ, কুঋণ বা কী বলে, এটা NPL বলি আমরা, নন পারফরমেন্স। তো এমনিতে IMF যে আমাদেরকে ঋণ দিচ্ছে এখন, তাদের কথা ছিল যে সরকারি ব্যাংকের NPL হবে, মন্দ ঋণ হবে 10%-এর কম, বেসরকারি ব্যাংকের হবে 5%-এর কম। তা আগের গভর্নর এদিক ওদিক করে হয়তো কিছু ঠিক করেছে, কিন্তু এইটা আমাদেরকে সিরিয়াসলি দেখতে হবে, কেন ঋণ এত বেশি খেলাপি হবে, বা ব্যাংকের ত্রুটির কারণে, ব্যবসার মন্দার কারণে, না অন্য কিছু। এবং একেবারে খুব ড্রাস্টিক্যালি এই NPL কমাতে হবে, বেসরকারি ব্যাংকের জন্য, সরকারি ব্যাংকের জন্য, সকলের জন্য। তাহলে আন্তর্জাতিক যারা দাতা সংস্থা আছে উৎসাহী হবে, আমাদেরকে আরও ঋণ দিবে, গ্র্যান্ট দিবে, আমাদের ইয়ে বাড়বে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন। আপনার কাছে আমি একটু জানতে চাই যে জাল টাকা বর্তমানে একটা চিন্তার বিষয়, সেটা আসলে কিভাবে জাল টাকার এই জনগণকে কিভাবে পরিত্রাণ দেওয়া যায় জাল টাকা থেকে, এবং আমি আপনার কাছে আরও একটু অ্যাড করতে চাই যে লুণ্ঠিত অর্থ এবং সম্পদ উদ্ধারের ক্ষেত্রে আসলে কোন কোন উপায় অবলম্বন করা যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় উপযোগী প্রশ্ন করার জন্য। আমাদের নতুন গভর্নর, মাননীয় নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্যার, উনি একজন পারদর্শী, দক্ষ, নো ডাউট। না হলে ওনাকে এই বয়সে দিত না। ওনার দক্ষতার ভিত্তিতে আমি বলছি, ওনাকে কিন্তু গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন। উনি কিন্তু বলেছেন একটা কথা, যারা ঋণ নিয়েছে তাদের ঘুমাইতে দেব না। এই যে একটা সাহসী কথা,
আমরা বিগত দিনে আমরা কোনো গভর্নরের কাছ থেকে পাইনি। ওনার এই যে সাহস, এটা একটা বিরাট একটা অস্ত্র। আমি মনে করি উনি 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 পারবেন এই ব্যাড লোন, এই অর্থনৈতিকটাকে পুনর্বিন্যাস করে একটা সঠিক পথে আনতে। আমি বিশ্বাস করি উনি পারবেন। তা আমি যেহেতু বোধহয় সময় আপনাদের খুব বেশি নাই, আমি খুব সংক্ষেপ করতে চাই। হ্যাঁ, আমি আমার কিছু আইডিয়া দিতে চাই। সেটা হলো, যেমন কাশেম ভাই বলছেন যে যারা রেভিনিউ যোদ্ধা ওদেরকে একটু ইন্টেন্সিভ বাড়ায় দিতে হবে। আমি এর প্রতি একমত না। এটা কারণ হলো, আমার উদ্দেশ্য কি, মানি লন্ডারিং বন্ধ করে আমার বৈধ পথে টাকা আসবে। এখন আমি যদি ধরেন 2%, 5%, 10% বাড়িয়ে দেই, মানি লন্ডারিং আরো 20% বাড়াই দেব। এতে আরও উৎসাহিত করা হচ্ছে। আমি মনে করি যারা রেভিনিউ যোদ্ধা, এদেরকে মূল্যায়ন করতে হবে, একে সম্মান দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে। তারা উৎসাহী হয়, তারা চায় এই দেশটাকে, তারা বিদেশে না গেলে। আমি কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা, আমি কিন্তু কয়েকটা সেন্ট্রাল ব্যাংকের কনসালটেন্ট, আমি ফরেন কারেন্সি ইনকাম করি। হ্যাঁ, তা আমি তো শীত নিয়ন্ত্রিত ব্যবসা কাজ করি। যারা রৌদ্রের ভিতরে, মিডল ইস্টে, হ্যাঁ, রৌদ্রের ভিতরে পায়ের ঘাম, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রুজি করে, তারা আসলে দেশটাকে পছন্দ করে, তারা দেশটাকে ভালোবাসে। তাদের এই ভালোবাসা যদি মূল্যায়ন করা যায়, নিঃসন্দেহে টাকা বৈধ পথে আসবে। আর যারা মানি লন্ডারিং করে, তাকে আইনের আওতায় আনতে হবে। হ্যাঁ, আইনের আওতায় আনলে, দৃষ্টান্তমূলক শাস্তি দিলে দেখবেন যে আর এই কী কয় রেমিটেন্স বৈধ পথে আসবে, আর মানি লন্ডারিং বন্ধ হবে। আরও কিছু পথ আছে, সেগুলি বলা যাবে, সময় যেহেতু সংক্ষিপ্ত। হ্যাঁ, আমি বিশ্বাস করি বর্তমান মাননীয় অর্থ উপদেষ্টা সাহেব এবং মাননীয় গভর্নর মহোদয়, ওনারা যথাযথ পদক্ষেপ নেবেন এদেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য। ওনারা পারবেন। হ্যাঁ, টাকাও রিকভারি করতে পারবেন। উনি যেহেতু বলছে ঘুমাইতে দেবেন না, এক কথায় বুঝতে হবে যে উনি টাকা রিকভারি করার ওনার ক্ষমতা আছে। এবং এটা অসম্ভব কিছু না। যারা টাকা নিয়েছেন, এরা কোনো আমেরিকার বাসিন্দা না, এরা কানাডার নাগরিক না, এরা সিঙ্গাপুরের নাগরিক না, এরা এদেশের নাগরিক। এদেশে টাকা পাচার করে তারা বিভিন্ন দেশে নিয়ে তারা টাকার পাহাড় জমাইছে। আমি জানি এই দেশের এই সরকারের খুব কাছের এক লোক, আমার মতে তার দাড়ি টুপি আছে, দেখলে মনে হয় যে ইমাম। হ্যাঁ, উনি হাজার হাজার কোটি টাকা নিয়ে উনি বিভিন্ন দেশে, উনি সৌদি আরবে উনি 6টা বাগান করেছেন, উনি সৌদি আরবে 13টা বাড়ি করেছেন, এবং মানি লন্ডারিং করেছেন। সৌদি গভর্নমেন্ট তাকে ধরছে। এখন উনি সৌদি আরব যেতে পারেন না। ওনার সব সম্পদ কিন্তু এখন বাজেয়াপ্ত করছে। একমাত্র কারণ কি? প্রপার মনিটরিং? নো, ওনারা ওই মানি লন্ডারিং করে না, আমেরিকার গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট তাকে ধরছে না। এখন তার এই টাকাগুলি জনগণের টাকা, আমাদের কষ্ট অর্জিত টাকা, উনি পাচার করে নিয়ে গেছে সৌদি আরবে। এখন তাকে কিন্তু সেখানে, তাকে যে এত বড় একটা অঙ্ক লন্ডারিং করতে দেওয়া হলো, এবং এত বড় অ্যামাউন্ট এসে তার যে ঋণ খেলাপি যে স্ট্যাটাস, সেটা ধরা পড়লো, সেটার কারণটা কি? প্রপার মনিটরিং এর অভাব। আপনি তো এটাই বলছেন। ডেফিনেটলি আমি বলতে চাচ্ছি, এগুলো হলো সেন্ট্রাল ব্যাংকের দুর্বলতা। সেন্ট্রাল ব্যাংকের দুর্বলতার কারণে আজকে অর্থনীতির বিপর্যয়। সেন্ট্রাল ব্যাংক যদি স্ট্রং থাকে, দেশে কোনোদিন অর্থ লুটপাট হতে পারে না। আমার পাশে কাশেম সাহেব, যিনি দীর্ঘদিন ডেপুটি গভর্নর ছিলেন, 40 বছর সেন্ট্রাল ব্যাংকে কাজ করেছেন। সুতরাং আমাদেরকে সেন্ট্রাল ব্যাংক হইতে হবে আমাদেরকে স্ট্রং। আমাদের যে গাইড, পলিসি, রেগুলেশন আছে, কমপ্লায়েন্স আছে, সেগুলিকে 1 by 1 এগুলিকে ফলো আপ করা, এগুলিকে বাস্তবায়ন করা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। আমরা আজকে কথা বলেছিলাম বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।